আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ঘটনায় আরও 2 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। লঞ্চঘাট সংলগ্ন সুগন্ধা ও বিষখালী নদীর মোহনা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। এই নিয়ে 47 জনের মরদেহ উদ্ধার হলো। এদিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত টিমের 4 সদস্য ঘটনাস্থলে পরিদর্শন করেছে। নিখোঁজ ব্যক্তিদের সুগন্ধা নদী তীরে এখনও অপেক্ষায় রয়েছে স্বজনরা। এইদিকে বরগুনায় লঞ্চ দুর্ঘটনায় নিহত স্বজনদের শনাক্ত করার জন্য 32 জনের বিপরীতে 44 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আর বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 33 দগ্ধ রোগীর শারীরিক অবস্থার উন্নতির দিকে। এটা লাশ, মহিলার লাশ, তার চেহারা দেখা যায় না। এরপরে আমি সংবাদ মাধ্যমে আমি সবাইকে জানাই। আজকে যে মৃতদেহটা উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত আমরা পরিচয় শনাক্ত করতে পারিনি। আমরা চেষ্টা করছি। আমাদের কাছে যে নিখোঁজদের তালিকা রয়েছে সেখানে আমাদের এই মৃতদেহের বয়স আমরা ধারণা করছি 30-35 বছর হতে পারে। দর্শক, বরগুনায় নিখোঁজদের পরিচয় শনাক্তে বরগুনায় স্বজনদের কাছ থেকে ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। নিহতদের পরিবারগুলোর সহায়তায় আর কোনো উদ্যোগ রয়েছে কিনা জানাবেন। জি ফারিয়া, এখন পর্যন্ত বরগুনায় 36 জন নিখোঁজের তালিকা তৈরি হয়েছিল, যাদের মধ্যে 32 জনের বিপরীতে 44 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আর এখন পর্যন্ত যেসব পরিবারের নিহত এবং নিখোঁজ রয়েছে তাদের মধ্যে শুধুমাত্র যাদের পরিচয় শনাক্ত হয়েছে সেই রকম 12টি পরিবারকে 25,000 টাকা করে দেয়া হয়েছে। এছাড়া যারা নিখোঁজ রয়েছে এবং আহত অবস্থায় রয়েছে তাদের পরিবারকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা দেয়া হয়নি। আমাদেরকে ডিএনএ পরীক্ষার জন্য সিআইডির এখানে যিনি রবিউল ইসলাম এসেছিলেন, তিনি বলেছেন যে সর্বাত্মক চেষ্টা করেও তিনি 44 জনের উপরে ডিএনএ সংগ্রহ করতে পারেননি। আর এ পর্যন্ত যে 47 জনের লাশ পাওয়া গেছে তার মধ্যে কিন্তু 21 জনের পরিচয় শনাক্ত হয়েছে। এখনো 26 জন অজ্ঞাত অবস্থায় রয়ে গেছে, যাদের মধ্যে 23 জনকে বরগুনার পটকাখালী গণকবরে 21টি কবরে যাদেরকে দাফন দেওয়া হয়েছে এবং গতকালকের একজন এবং আজকের যে 2 জনের লাশ উদ্ধার হয়েছে তাদের পরিচয় কিন্তু এখনো শনাক্ত করা যায়নি। তবে আরেকজনের লাশ শনাক্ত করে গতকালকেরই কিন্তু হস্তান্তর করা হয়েছে, যিনি ওই লঞ্চের সহকারী বাবুর্চি ছিলেন শাকিল মোল্লা, এবং তার পরিবারকেও বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 টাকা দেওয়া হয়েছে। আর এখনো এই যে আহত নিহত পরিবারে কিন্তু এখনো আহাজারি চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। বরগুনা থেকে জানাচ্ছিলেন মনির হোসেন কামাল। অভিযান লঞ্চের আগুনে পুরল শাপলার স্বপ্ন। সাঁতার না জেনেও নদীতে ঝাঁপিয়ে পড়ে বেঁচে ফিরেছিলেন তিনি। তবে এ ফেরা যেন আরও বেদনাদায়ক, কারণ আগুনে পুড়ে গেছে মা জাহানারা জয়নব। এখনও নিখোঁজ খালা শারমিন আক্তার পান্ডা ও তার 2 সন্তান। তাই বেঁচে গিয়েও শাপলার চোখে মুখে অন্ধকারের ছাপ। মনির হোসেন কামালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। আমি আর কিছু বলতে পারবো না। লঞ্চ চলতেছে আমি কিছুই করতে পারতেছি না। ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় একের পর এক বের হয়ে আসছে মর্মস্পর্শী ঘটনা। হাফসার পর এখন বরগুনা সদর উপজেলার নিমতলির শাপলা। বাবা অসুস্থতার কারণে কাজ করার সক্ষমতা হারিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। সংসারের হাল ধরেছিলেন শাপলার মা জাহানারা। এসএসসি পাশ করে ঢাকায় মায়ের সঙ্গে থেকে পড়াশোনা করতেন তিনি। ঢাকা থেকে মা, খালা ও খালার 2 ছেলে মেয়েকে নিয়ে বরগুনায় ফিরছিলেন কলেজ পড়ুয়া শাপলা। লঞ্চে আগুন লাগলে বাঁচার জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি। পুড়ে মরার চেয়ে ডুবে মরবেন এই চিন্তা করে শাপলা ঝাঁপ দেয় নদীতে। আমি তো বারবার লঞ্চের দিক তাকাইতেছি যে ওরা কি করতেছে, লঞ্চে আগুন চলতেছে অনেক। তারপর আমি লাফ দিছি নদীতে। লাফ দেওয়ার পরে বারবার পিছনে তাকাইতেছি। নদীতে লাফ দিয়ে ওনার গেঞ্জি ধরছি আমি। এভাবেও ধরি না, শুধু 2টা আঙ্গুল দিয়ে ওনার গেঞ্জি ধরার ছিল আমার। নদীতে অর্ধেক সাঁতরাইছি, তারপর ছুটে গেছি তার কাছ থেকে নদীতে বসে। তারপর ওনার খুঁজে পেতেছেন, ডুবে যাচ্ছিলাম, তখনই ডুবে গেছি। তারপর হঠাৎ করে দেখি যে পায়ের নিচে মাটি পেয়েছে। তিনি বেঁচে ফিরলেও তার স্বপ্নটুকু কেড়ে নিল আগুন। সংসারের একমাত্র উপার্জনকারী মা চলে গেছেন অনন্ত লোকে। আমার ওয়াইফ পুরো ফ্যামিলিটা উনি সাপোর্ট করতেন। আমার সে উনি সব জায়গায় লেনদেন বা ভাড়া
সব কিছু দেখাশোনা করতেন। পরিবারটা যদি প্রশাসন পক্ষ থেকে কোনো সাহায্য টাহায্য করে। আর নিখোঁজ আমার ওয়াইফ আর আমার 2 বাচ্চা। একমাত্র উপার্জনক্ষম মাকে হারিয়ে শাপলার পরিবার এখন কিভাবে বাঁচবে তার উত্তর নেই কারো কাছেই। দীপ্তচন্দ্র পাল, RTV। বাস রুট রেশনালাইজেশনের ঢাকা নগর পরিবহনের নতুন বাধা একই রুটে চলাচলকারী অন্য পরিবহনের বাসগুলো। সংশ্লিষ্টরা বলছেন, ঘাটাচর থেকে কাঁচপুর পর্যন্ত একই রুটে যাত্রী পেতে মালঞ্চ ও প্রজাপতি পরিবহনের বাসগুলো আগের মতোই অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত। পরিবহন বিশেষজ্ঞদের মতে শক্তিশালী আলাদা মনিটরিং প্রতিষ্ঠান গড়ে না তুললে সুফল আসবে না। আরও জানাচ্ছেন এআর বাদল। রাজধানীর শাহবাগ এলাকায় বেশি যাত্রী পেতে ঢাকা নগর পরিবহনের বাসকে চাপ দিয়ে এভাবেই আগে চলে যায় রজনীগন্ধা পরিবহনের একটি বাস। ঢাকা নগর পরিবহনের চালক হেলপাররা জানান, বাসগুলোর আগে যাওয়ার আর যাত্রীদের যেখানে সেখানে নামার প্রবণতা নানা সমস্যার কারণ। আমাদের উল্টাপাল্টা বলতেছে যে আমরা কাউন্টার টিকিট কাটে উঠবো, কিন্তু আমরা কাউন্টারে নামতে পারবো না, কারণ আপনাদের কাউন্টার, আমাদের অফিস এখানে কাউন্টার ওই পাশে, কিন্তু যাত্রী তো ওই কাউন্টারে নামতে চাচ্ছে না, এখানেই নামবে, আমাকে এখানেই নামাই দিতে হবে। আমরা এই সমস্যাটাই আমাদের সবচেয়ে বেশি। রজনীগন্ধা একটা সার্ভিস আর একটা মালঞ্চ একটা সার্ভিস, এরকম কিছু লোকাল সার্ভিস আমাদেরকে একটু ডিস্টার্ব। অভিযুক্ত বাসের কর্মীরা জানান, রুট পারমিট ঠিক করে তাদেরকেও ঢাকা পরিবহনে যুক্ত করলে গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে। ওদের সাথে আমার যে ফাড়াফাড়ি বা সংঘর্ষটা, ওদের মতো ওরা চলে, আমাদের মতো আমরা চলি। ওদের যদি রজনীর সাথে কোনো সংঘর্ষ হয়ে থাকে, সেটা সরকারিভাবে তারা যেটা করণীয় করুক। ইনকামের জন্য ওর আগে যেতে পারলে আমার ইনকামটা ভালো হবে, আমার চাকরিটাও বেঁচে যাবে, আমি রাইট শেষে কয়টা টাকা বেতন বেশি পাবো। নগর পরিবহনে যদি আমাদের এই লোকাল সার্ভিস গাড়িগুলো যদি নগর পরিবহনে ভর্তি করে যদি আমাদের ড্রাইভারদের যদি একটা বেতন সাধ্য করে দেয়, তো সরকার এটা তো পারে। সরকার ঝামেলা ছাড়াই গন্তব্যে যেতে পারায় ঢাকা পরিবহনকে স্বাগত জানিয়েছে যাত্রীদের অনেকে। অনেক যাত্রী ওইখানে ঘোরাঘুরি করতেছে, জানতেছে না যে এটার নগর পরিবহনের স্টপেজটা কোথায়। যদি জানতো তাহলে আর আমাদের জন্য অসুবিধা হয় না, মানে সুবিধা হয় অনেক। তো এই সিস্টেমটা অবশ্যই আমার কাছে অবশ্যই ভালো মনে হয়, কারণ এখানে টিকিট যেহেতু কাউন্টারে শুধু থামানো হয়, কাউন্টার থেকে সবাই টিকিট নিয়ে উঠে, মানে বসার কোনো ঝামেলা নেই। দোনো মেয়রকে ধন্যবাদ জানাই যে ওনারা এরকম একটা সার্ভিস দিছে। যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক বলেন, উদ্যোগ ভালো, তবে টেকসই করতে আলাদা ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। এখানে আমি সবচেয়ে বড় ঘাটতি দেখি, এটাকে নিবিড়ভাবে মনিটরিং পরিচর্যা করে এটাকে হৃষ্টপুষ্ট করার সেই আপফ্রন্টের প্রতিষ্ঠানটা নাই। তো সেই হিসাবে আরম্ভটা হয়েছে ঠিক আছে, কিন্তু টেকসইয়ের জন্য যথেষ্ট আয়োজন করতে হবে আর কি। রাজধানীর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত নতুন এই ঢাকা নগর পরিবহন শুরু হয়েছে 26 ডিসেম্বর থেকে। যাত্রী এবং এর সাথে সংশ্লিষ্টরা সবাই বলছেন, ধীরে ধীরে যদি অন্য পরিবহনগুলোকেও এর আওতায় নিয়ে আসা যায়, তাহলে রাজধানীতে গণপরিবহনে এবং রাস্তায় শৃঙ্খলা ফিরবে। এআর বাদল, RTV, ঢাকা। ওমিক্রন প্রতিরোধে রাজধানী ঢাকা সহ সারা দেশে শুরু হয়েছে টিকার বুস্টার ডোজ। অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী ও বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হচ্ছে। আগের 2 ডোজ যে কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, ওই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ দেওয়ার জন্য SMS পাঠানো হচ্ছে। যাদের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার মেয়াদ 6 মাস পার হয়েছে, পর্যায়ক্রমে তাদের মোবাইল নম্বরে SMS যাবে। কেবল SMS পাওয়া ব্যক্তিরা করোনা টিকার বুস্টার ডোজ দিতে পারবে। এর আওতায় রাজশাহীতে শুরু হয়েছে টিকার বুস্টার ডোজ দেওয়া। সকাল 9টা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইন হাসপাতালে বুস্টার ডোজের টিকা দেওয়া হচ্ছে, যা চলে দুপুর 1টা পর্যন্ত। এইদিকে বুস্টার ডোজ দিতে এসে ভোগান্তিতে পড়ছেন অনেকেই। বলে দেওয়া উচিত ছিল যে আপনি সুরক্ষা পেয়ে ঢুকে আর একটা নতুন কার্ড বের করে নিয়ে যাবেন, তাহলে আমাদের এই কষ্টটা এখানে হতো না। মেসেজ দিয়ে জানালে ভালো হতো। আমার থেকে অনেক বয়স্ক লোকেরা অনেক কষ্ট করে নিতে হচ্ছে এটা। বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে টানা 4র্থ দিনের মতো চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। চ্যানেল দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। নদীর তীর দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নদীর জায়গায় CSORS জরিপ অনুসারে চিহ্নিত 74টি স্থাপনা উচ্ছেদের কাজ করবে BIWTA। তাই মেনে নিব, কিন্তু পুরো বিল্ডিংটা ক্ষতি করার কোনো মানে আছে? নিজের দায়িত্বে আমরা বিল্ডিংটা ভেঙে নেব।
এবং কাটার মেশিন আমরা মেসেজ করতে আপনাকে আমরা বলছি যে আমরা নিজের দায়িত্ব আমরা ভেঙে দেবো, আপনারা মার্কিং করে যান। ওরা তাও শুনেনি। এই যে থানাটা দেখতেছেন, এটা প্রপারলি হচ্ছে একটা আপনার খাস জায়গাতে, সরকারি জায়গাতে, কেন এটা ভাঙা হইলো না? আমার জায়গা, ব্যক্তি মালিকানা জায়গাটা কেন ভাঙা হইলো? প্রশ্ন সবার কাছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর জানাতে সরাসরি যুক্ত হব সহকর্মী আশিকুল আলমের সঙ্গে। আশিক, দখলমুক্ত করতে আজকে কয়টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, এছাড়া কার্যক্রমের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ফারিয়া আপনাকে। আমি সকাল ঠিক 10টা কিছু পরবর্তী সময়ে এই অভিযানটি শুরু হয়, বিআইডব্লিউটির অভিযান। এখন পর্যন্ত আমরা খুব বড় স্থাপনা বলতে দুটি স্থাপনা, এবং এখন যেটি ভাঙা হচ্ছে সেটি 5তলা একটি ভবনের কিছু অংশ এই বিআইডব্লিউটি এর জায়গায় পড়ছে, এরকমটি তারা বলছেন, এবং সেই অনুযায়ী কিন্তু তারা 5তলা ভবনের এই ভাঙার কাজটি করছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি ফারিয়া, যে সরকারি জায়গার মধ্যে কিন্তু লালবাগ থানা এবং কেরানীগঞ্জ যে হাসপাতাল, সেই হাসপাতালও কিন্তু সরকারি জায়গার মধ্যে রয়েছে। আমরা বিআইডব্লিউটি এর একজন কর্মকর্তাকে প্রশ্ন করেছিলাম যে এই ভবনগুলো এখন ভাঙা হচ্ছে না কেন, যেহেতু এগুলো সরকারি জায়গার মধ্যে রয়েছে। তারা যেমনটা বলছিলেন যে এগুলো পরবর্তীতে তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে এগুলোর ব্যাপারে কীভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, সেই ধরনের একদম জটিলতা রয়েছে। এবং এখন যেগুলো ভাঙা হচ্ছে সেগুলো হচ্ছে ব্যক্তি মালিকানাধীন যেসব বাড়িগুলো রয়েছে, এবং পাশাপাশি এখানে যে রাস্তার পাশে বিশাল বড় একটি মার্কেট তৈরি করা হয়েছিল, সেই মার্কেটটি কিন্তু এখন একদম দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে এখানে একটি নবাবগঞ্জের যে পার্ক রয়েছে, শিশুদের খেলার পার্ক, সেই পার্কটিও কিন্তু এখন অক্ষত অবস্থা রয়েছে। এগুলোর বিষয়ে অবশ্য বিআইডব্লিউটি বলছেন যে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবেন, তবে এগুলো বাদ যাবে না এমনটা কিন্তু তারা বলছেন। এবং সকাল থেকে এই অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তারা যেমনটা রয়েছেন, পাশাপাশি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন, এবং এই অভিযান এখনো পর্যন্ত চলছে। পরবর্তীতে হয়তো অভিযানের শেষ হলে হয়তো কতগুলো স্থাপনা ভাঙা হয়েছে সেগুলোর বিরুদ্ধে আর কি সর্বমোট একটি তথ্য বিআইডব্লিউটি থেকে আমাদেরকে দেওয়া হবে। ফারিয়া। আশিক, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ বুড়িগঙ্গার তীর থেকে জানাচ্ছিলেন আশিকুল আলম। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। বিদেশে চিকিৎসা নিতে হলে খালেদা জিয়াকে জেলে যেয়ে পুনরায় আবেদন করতে হবে বলে জানান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, দেশে চিকিৎসার শর্তেই তার সাজা স্থগিত করা হয়েছিল। রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী জানান, স্বল্প সময়ে নির্বাচন কমিশনের নিয়োগে আইন করার সুযোগ নেই। রিপোর্ট করছেন জাহিদ রহমান। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার চিকিৎসার জন্য গত বছর 25শে মার্চ 6 মাসের জন্য কারাদণ্ড স্থগিত করে মুক্তি দেয় সরকার। বিদেশে যেতে পারবে না এমন শর্তে সাজা স্থগিতের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নিতে আবারও আবেদন করে পরিবার ও বিএনপিপন্থী আইনজীবীরা। ক্রাইবের বার্ষিক সাধারণ সভায় আইনমন্ত্রী জানান, যেসব শর্তে সাজা স্থগিত করা হয়েছে তা পুনর্বিবেচনার সুযোগ নেই। একবার নিষ্পত্তিকৃত কোনো দরখাস্ত আবার পুনর্বিবেচনার কোনো সুযোগ ফৌজদারি কার্যবিধির 401 ধারায় নাই, এবং সেখানে সরকারের কোনো হাত নাই। তাদের ইচ্ছা মতো তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং পাচ্ছেন। আইনমন্ত্রী জানান, স্বল্প সময়ে আইন করার সুযোগ না থাকায় রাষ্ট্রপতির সাথে সংলাপের ভিত্তিতেই নতুন কমিশন গঠন করতে হবে। আমিও বলি আইন হবে, যে 15ই ফেব্রুয়ারি যেহেতু এই নির্বাচন কমিশনের সময় শেষ হয়ে যাচ্ছে, এবং সংসদ যখন এর মধ্যে এটা আইন করতে পারবে না। পরীক্ষা নিরীক্ষা শেষে গণমাধ্যম কর্মী আইন তার মন্ত্রণালয় ছেড়ে দিয়েছে বলে জানান আইনমন্ত্রী। তিনি দাবি করেন, তদন্তের আগে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয় না। গণমাধ্যম কর্মী আইন একটা হওয়ার কথা, সেটা আমার কাছে ছিল, আমি কিন্তু এটা ছেড়ে দিয়েছি, এবং এই আইনটা খুব শিগগিরই আমার মনে হয় এই পার্লামেন্টে নিয়ে যাবেন মাননীয় তথ্যমন্ত্রী। আইনমন্ত্রী বলেন, আপিল বিভাগের প্রত্যেকের প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতা আছে, তবে নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। জাহিদ রহমান, RTV, ঢাকা।
নেতিবাচক রাজনীতি ছেড়ে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপি এগিয়ে আসবে বলে আশা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কেউ সংলাপে আসুক বা না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এর আগেও নির্বাচন কমিশন গঠনে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, এবারও সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। দেশকে অগণতান্ত্রিক দেশ হিসাবে বিএনপি মহাসচিব রাষ্ট্রপতির সংলাপকে অর্থহীন বলেছেন এবং এই সংলাপে নাকি সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেন। বিএনপির মহাসচিবকে বলতে চাই, এর আগেও নির্বাচন কমিশন গঠনে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল, এবারও সে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। গতবারও বিএনপি তালিকা থেকে একজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। কেউ সংলাপে আসুক আর না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। চতুর্থ ধাপে কুমিল্লা ১৪গ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ইউপির ৮ নং ওয়ার্ডের কৃষ্ণপুর নবনির্বাচিত আব্দুর রহমান রহিম মেম্বারের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা। হামলায় শিশুসহ ৫ জন আহত হয়েছে। হামলাকারীরা বাড়ি ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ১৪গ্রাম থানায় এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করেন রহিম মেম্বার। এদিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়ায় ইউপি নির্বাচনে নৌকা প্রার্থী নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আর মঙ্গলবার পাবনায় নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বঙ্গবন্ধুর দেওয়া দেশটাকে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্যসহ সব খাতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এমন মন্তব্য করেছেন নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ছাতারপাইয়া বাজারে সাফিয়া সোভান হসপিটাল লিমিটেডের উদ্বোধন করেন তিনি। এ সময় মোর্শেদ আলম এমপি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে। হসপিটালের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। শেখ হাসিনার আমলে দেশ যত উন্নত হয়েছে, আমরা দেখেন মধ্যমায় দেশ আমরা পার করে চলে গেছি। এখন আমরা উন্নত দেশের কাতারে যাচ্ছি। আমরা এর একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের জন্য। 2041 সালে আমরা উন্নত সমৃদ্ধিশীল বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ করে তুলতে পারবো। এই যে উন্নয়ন, এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে নৌকামার্কা ভোট দিতে হবে আপনাদেরকে। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সরাসরি কার্গো জাহাজ চালু না থাকায় বেশি ব্যয় পণ্য আনতে হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীদের। দ্রুতই দেশটির সঙ্গে সরাসরি জাহাজ চালুর জোর দাবি জানিয়েছেন তারা। তবে এই বিষয়ে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলে জানান দেশটিতে নিযুক্ত হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মালদ্বীপ থেকে ফিরে নিহার নদীর তোলা ছবিতে জুলহাস কবিরের রিপোর্ট। ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে ৯ম পর্ব। বিশ্ব পর্যটনের আকর্ষণীয় গন্তব্য দ্বীপরাষ্ট্র মালদ্বীপের চাহিদার শতভাগ পণ্যই আমদানি করে চলতে হয়। সেক্ষেত্রে দেশটিতে বাংলাদেশের সবজি, মাছ, মাংস সহ বিভিন্ন কৃষি পণ্যের চাহিদা রয়েছে। পাশাপাশি গার্মেন্ট ও বিভিন্ন শুকনো খাবারেরও চাহিদা বাড়ছে দিন দিন। মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের, তবে সরাসরি কার্গো জাহাজ না থাকায় খুব একটা সুবিধা করতে পারছেন না দেশটিতে ব্যবসা করা বাংলাদেশিরা। ভারত ও শ্রীলঙ্কার সমুদ্র বন্দর থেকে অধিকাংশ কার্গো জাহাজে করে আনতে হয় পণ্য। এতে কয়েক গুণ বেশি অর্থ গুনতে হয় আমদানিকারকদের। কন্টেনার এখানে অন্যান্য দেশ থেকে নিয়ে আসতে ৮ থেকে ১০ দিন লাগে, কিন্তু এখানে আপনার বাংলাদেশ থেকে আসতে সেটা ২০ থেকে ২২ দিন লেগে যায়। জিনিসপত্র আসতে অনেক লেট হয়ে যায়, তো আমরা তো সেই অনুযায়ী ব্যবসা বাণিজ্য করতে পারি না। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা থেকে ২০ ফুট একটা কন্টেনার একটা মালদ্বীপে নিয়ে আসতে তাদের সর্বোচ্চ খরচ হয় $700 থেকে $800। ঠিক একই মাল আমরা বাংলাদেশ থেকে মালদ্বীপে নিয়ে আসতে আমাদের খরচ হয় $2200 মতো, যেটা প্রায় 3 গুণের কাছাকাছি পড়ে। যখন আমরা মালটা বিক্রি করতে যাই তাদের তুলনায় কিন্তু আমাদের প্রাইসটা একটু হাই হয়ে যায়, মানে বেশি হয়ে যায়। তাই সম্ভাবনার এই দেশটিতে সরাসরি জাহাজ চালু করতে বাংলাদেশকেই এগিয়ে আসতে হবে বলে জানান দেশটিতে নিযুক্ত হাই কমিশনার। এই দেশের সরকারের পতাকাবাহী জাহাজের সংখ্যা মাত্র 1টি।
অতএব তাদের পক্ষে তারা ভারতের একটা নিকটস্থ বন্দরের সাথে মাসে একবার যাতায়াত করে, তাদের পক্ষে বাংলাদেশে পাঠানো সম্ভব না। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ শিপিং কর্পোরেশনকেই এগিয়ে আসতে হবে। যে কোনো একটা কার্গোবাহী জাহাজ বাংলাদেশ থেকে তারা কিছু খাদ্যদ্রব্য আমদানি করেন, সেটার পরিমাণ যথেষ্টই কম। অন্যান্য পার্শ্ববর্তী দেশের তুলনায় আমরা এই পরিমাণটা যদি আমদানির পরিমাণটা যদি বাড়াতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকেই জাহাজ চালু করার চেষ্টা করতে হবে। এ ব্যাপারে বাংলাদেশের কয়েকটি জাহাজ কোম্পানির সঙ্গে কথা চলছে বলেও জানান তিনি। জুলহাস কবির, RTV, মালে, মালদ্বীপ। চলতি বছর বিশ্বজুড়ে শরণার্থী প্রত্যাশী মানুষের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আছে বাংলাদেশিদের অবস্থান। 2021 সালে উদ্ধার হওয়া শরণার্থীদের প্রায় 25% উত্তর আফ্রিকার দরিদ্র দেশটি থেকে যাওয়া। এরপরেই সবচেয়ে বেশি নাম এসেছে বাংলাদেশের। এবছর 11% বেশি শরণার্থী বাংলাদেশ থেকে অবৈধ পথে অভিবাসনের চেষ্টা করেছে। জাতিসংঘের শরণার্থী বিশ্ব সংস্থা UNHCR এর হিসেবে 2021 সালের নভেম্বর মাস পর্যন্ত আনুমানিক 1,10,000 শরণার্থী ইউরোপে পৌঁছাতে পেরেছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাসের শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে ইউরোপ অভিমুখে যাত্রা করে প্রায় 6,500 শরণার্থী। এদের মধ্যে অজ্ঞাত সংখ্যক লোক মারা গেছেন। দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।